সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রমিসেস জানতে চাই। আজকের পর্বে আমি নুসরাত-ই রহমান সঙ্গে আছি আপনাদের। গত 10ই সেপ্টেম্বর ছিল বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। বিশ্বব্যাপী এই দিবসটি উদযাপিত হয়। আত্মহত্যার কি কারণে মানুষ করে, কি মোটিভ থাকে, এর কি পরিণতি হয়, এই সব কিছু নিয়ে আসলে সেই দিন আলোচনা করা হয়। এবারের আত্মহত্যা প্রতিরোধ দিবসের প্রতিপাদ্য ছিল এটি যে আত্মহত্যা নিয়ে কথা বলা হোক। এ বিষয় নিয়ে কোনো গোপন করবার কিছু নেই। এ বিষয়ে যত বেশি কথা বলা হবে তত বেশি মানুষের মনে সচেতনতা তৈরি হবে এবং আত্মহত্যা প্রতিরোধে সেটি ভূমিকা রাখবে। প্রিয় দর্শক, আজকের এই পর্বে আমরা আলোচনা করব আত্মহত্যা প্রতিরোধ নিয়ে, তরুণদের আত্মহনন প্রতিরোধ। আর এই বিষয়ে কথা বলার জন্য আজ স্টুডিওতে এসেছেন সহযোগী অধ্যাপক মনোবিজ্ঞান এবং একই সঙ্গে কাউন্সেলিং সাইকোলজিস্ট ডক্টর মোহাম্মদ সেলিম চৌধুরী। স্বাগতম আপনাকে। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ বাংলা টিভিকে। আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। তো এই আত্মহত্যা নিয়ে আজ আমরা কথা বলবো আসলে, এবং যেটি বলছিলাম যে এবারের প্রতিপাদ্যটি ছিল এরকম যে আত্মহত্যা নিয়ে কথা বলা হোক। তো আপনার ক্লিনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে যদি, আপনার এক্সপিরিয়েন্স থেকে যদি আমাদেরকে একটু শেয়ার করেন যে কী কারণে আসলে আত্মহত্যা প্রতিরোধ বা আত্মহত্যা নিয়ে কথা বলা প্রয়োজন। বিশেষ করে আপনি জেনে থাকবেন যে তরুণদের মধ্যে কিন্তু আত্মহনন প্রবণতা অনেক বেশি, এবং বিশেষ করে আমাদের দেশের মতো অর্থাৎ তৃতীয় বিশ্বের মতো দেশে এই হার প্রায় 73%। অর্থাৎ সারা বিশ্বে যদি 100 জন তরুণ তরুণী আত্মহত্যা করে তার মধ্যে 73 জন এই তৃতীয় বিশ্বের দেশগুলোতে আত্মহত্যা করে। সুতরাং এটা কিন্তু একটি অ্যালার্মিং বিষয়, কিন্তু আমরা এটা নিয়ে কথা বলতে চাই না। কেন কথা বলতে চাই না? আমি আগেই বললাম যে মনে করা হয় যে এটা নিয়ে কথা বললে আত্মহত্যার প্রবণতা বাড়বে। আপনি বলেছেন যে আমি ক্লিনিশিয়ান, কিন্তু তার সাথে সাথে আমি কিন্তু শিক্ষার সাথে সম্পর্কিত, গবেষণার সাথে সম্পর্কিত। তো আমি যখন বিভিন্ন জায়গায় এই সম্পর্কিত সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করি, তখন আত্মহত্যা নিয়ে অনেক আমার অ্যাসেসমেন্ট করা বা তাদের মধ্যে কী ধরনের আত্মহত্যার প্রবণতা রয়েছে, আইডিয়েশন রয়েছে কিনা, সেগুলোকে আমরা একটু যাচাই করার চেষ্টা করি। জি, কেমন পান আসলে? সেই অভিজ্ঞতা থেকে যদি আমি বলি যে আমি সাম্প্রতিক সময়ে একটি বিভাগীয় শহরের শুধু মেয়েদের একটি কলেজে এরকম একটি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করলাম, এবং সেখানে আমি দেখতে পেয়েছি 185 জন মেয়ের মধ্যে, মানে আর তরুণ মেয়েদের মধ্যে প্রায় 13% অর্থাৎ 24 জনের চরম মাত্রার আত্মহত্যার প্রবণতা একেবারে ডায়াগনোসিস হয়েছে। এবং আরও বেশি, মানে আমি যদি বলি প্রায় 40%-এর মতো হচ্ছে মডারেট লেভেলের প্রবণতা পাওয়া গিয়েছে। আমি যদি আরেকটি এক্সাম্পলের কথা বলি, সাম্প্রতিক সময়ে একটি গবেষণা কাজের জন্য ঢাকা শহরের একটি স্কুলে আমরা একটি গবেষণা পরিচালনা করছিলাম, এবং সেখানে প্রায় 350 শিক্ষার্থীদের সুইসাইডাল আইডিয়েশন পরিমাপ করেছিলাম, এবং আমরা দেখতে পেলাম ওই স্কুলে প্রায় 250 জনের মধ্যে সুইসাইডাল আইডিয়েশন রয়েছে। আপনি জানেন যে যাদের মধ্যে প্রবণতা এবং আইডিয়েশন রয়েছে তাদের কিন্তু সুইসাইড করার রিস্ক অনেক বেশি অন্যদের চেয়ে। আমি আরেকটি ঘটনা বলতে চাই আপনাদেরকে। গত কিছুদিন আগে আমাদের মাধ্যমিক যে পরীক্ষা, এসএসসি পরীক্ষা রেজাল্ট বের হয়েছিল, এবং সেখানে কিন্তু আমরা যদি দেখতে পাই যে একটি রেজাল্টের একটি বিপর্যয় হয়েছিল, অনেক শিক্ষার্থী ফেল করেছিলেন। ফলে সেখানে কিন্তু ওই 2 দিনে আমাদের একটি কাউন্ট রয়েছে প্রায় 23 জন শিক্ষার্থী সুইসাইড করেছিল। তাহলে এই যে এই ব্যাপক সংখ্যক তরুণ প্রজন্মের মধ্যে আত্মহনন এবং আত্মহত্যার যে প্রবণতা, সেটা কিন্তু আমাদের সকলকে ভাবতে হবে। সুতরাং যদি আমরা কথা না বলি, সেটা বিভিন্ন লেভেলে, আমি যদি বলি যে পরিবারে, শিক্ষা প্রতিষ্ঠানে, আমাদের সরকারি সিস্টেমে যারা স্বাস্থ্য নিয়ে কাজ করছেন তাদের ক্ষেত্রে, মিডিয়াতে, এই বিষয়গুলো নিয়ে আসলে একটি বিজ্ঞানসম্মত গঠনমূলক আলোচনা দরকার, যে আলোচনা থেকে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হবে এবং আমরা এর প্রতিরোধ কৌশলগুলোকে জানতে পারব। চমৎকার বলেছেন।
এবার কথা বলা অবশ্যই আমরা বলবো, এই যে আমরা আজ যেমন বলতে বসেছি এইরকম ভাবে আমরা বলবো, কিন্তু আপনি শুরুতে একটি কথা বলেছেন যে অনেকেই বলতে চায় না, ভেতর থেকে এই যে বাধাটা আসে, এই বাধাটা আসলে কি? একটা আপনি বলেছেন যে আত্মহত্যা হয়তো বেড়ে যাবে এই নিয়ে কথা বলতে, শুধু কি এটাই কারণ? আপনারা প্রথাগতভাবে দেখবেন যে কোনো পরিবারে যদি আত্মহত্যার কোনো ঘটনা থাকে, ওই পরিবারকে আশেপাশের সমাজের মানুষ কি করে ফেলে, একটি কুসংস্কার দিয়ে দাবিত করে ফেলে। আমার অভিজ্ঞতায় বলে কোনো পরিবারে যদি সুইসাইড করে তাহলে দেখা যায় ওই পরিবারে মানুষ ভাড়া যেতে চায় না, অর্থাৎ বাড়িতে যদি সুইসাইড হয় ওই বাড়িতে কেউ ভাড়া যেতে চায় না। মানে সামাজিক কুসংস্কারগুলো একটু চিন্তা করে দেখেন, কোনো পরিবারে যদি একটি আত্মহত্যার ঘটনা ঘটে, ওই পরিবারের পরবর্তী প্রজন্মের কেউ ওই আত্মহত্যা নিয়ে কথা বলতে চায় না, কারণ তারা মনে করে যে পরবর্তী প্রজন্ম এটা থেকে লার্ন করবে, আত্মহত্যা নিয়ে তারাও আত্মহত্যার দিকে প্রলুব্ধ হবে বা দাবিত হবে। শিক্ষা প্রতিষ্ঠানে আত্মহত্যা নিয়ে কথা বলতে চাওয়া হয় না বা কথা বলার সুযোগ দেওয়া হয় না, কারণ মনে করা হয় যে এটা শুনে তারা আত্মহত্যার পথ বেছে নেবে, কারণ তাদের অন্য কোনো পথ তাদের সামনে খোলা থাকবে না। আমরা মিডিয়াতে কথা বলি না, কারণ মনে করা হয় এই কথা আমাদের তরুণ প্রজন্ম কি করতে পারে, আকর্ষিত করতে পারে বা রোল মডেলে পরিণত করতে পারে। ফলে এরকম ভিন্ন পার্সপেক্টিভে, ভিন্ন চিন্তা এবং দৃষ্টিভঙ্গির কারণে আমাদের কোনো পক্ষই, সেটা পারিবারিক পক্ষ, আমাদের বন্ধু পক্ষ, আমাদের মিডিয়া পক্ষ, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশেষ করে স্বাস্থ্য সম্পর্কিত যে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো, তারাও এই বিষয় নিয়ে কথা বলতে চায়। একই সঙ্গে যেমন এটাও পাওয়া গেছে যে আত্মহত্যা করতে কারো ইচ্ছা হচ্ছে, সেটা নিয়ে যখন সে বলতে গেছে কারোর সাথে কথা, তাকে খুব থামিয়ে দেওয়া হয়েছে, সেটাকে খুব ইগনোর করা হয়েছে বা একটু তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে, এইরকমও কিছু ব্যাপার কিন্তু আছে। এটা আপনি বলেছেন খুবই সুন্দর, এটা আমার আসলে যিনি আত্মহত্যা করেন তার বিষয়টা, ওটা আমরা এখনো আরো অনেক আলোচনার বিষয় এটাই। হ্যাঁ, সেটাই। এবং একই সঙ্গে আরো একটি দিকও যদি আমি আনি, যে আপনি যেমন যে পরিবারে একটি আত্মহত্যার ঘটনা ঘটেছে সেই পরিবারকে কিন্তু এরকম ভাবেও দেখা হয় যে তাদের নিশ্চয়ই কোনো দোষ ছিল, তারা সন্তানের সাথে বা তারা সেই পরিবারের ওই মেম্বারটির সাথে এমন কি করেছিল যে সে আত্মহননের পথ নিয়েছে, কিংবা ওই যে যিনি আত্মহত্যা করেছেন তার সম্পর্কে অনেক কাল্পনিক অনেক কিছু রটনা রটে যাওয়া, যে নিশ্চয়ই এরকম কোনো ব্যাপার ছিল, ওরকম কোনো ব্যাপার ছিল, এমন কিছু ছিল যেটাতে মানে সে আর প্রকাশ করতে পারছিল না, এরকম যে জাজ করা হয় ওই পরিবারগুলোকে, এটাও কিন্তু খুব তীব্র একটা সমস্যা, যে ওই পরিবারগুলো কারো কাছে আসলে জায়গা পায় না আর বলতেও চায় না তাদের সমস্যার কথা, খুব ভেতরে ভেতরে গুটিয়ে যায়, ছোট হয়ে থাকে। আপনি অনেক চমৎকার করে কথাগুলো বলেছেন, আসলে এইটাই হচ্ছে প্রকৃত বাস্তবতা আমাদের। ফলে দুটো পক্ষ যদি আপনি চিন্তা করেন, অর্থাৎ যে সুইসাইড করছে বা যার ভিতরে এই ধরনের ভাবনা আসছে, আইডিয়েশন আসছে, দেন সে অ্যাটেম্প নিচ্ছে, অ্যাটেম্প নেওয়ার পর কখনো কখনো সে সাকসেস হচ্ছে, কখনো কখনো সে ফেইলিউর হচ্ছে। ফলে যে এটা করছে বা যার ভিতরে এই ভাবনাটা আসছে, তারটা আমি পরে আসতেছি দ্বিতীয় স্টেজে। প্রথম স্টেজে আপনি যেটা বলেছেন যে যেই পরিবারে এরকম একটি সুইসাইডের ঘটনা ঘটে, সেই পুরো পরিবারের সম্পর্কে আমি বলবো যে তার আত্মীয় স্বজন, তার পাড়া প্রতিবেশী, তাদের বন্ধুমহল, তাদের শুভাকাঙ্ক্ষী সকলেই এমন একটি ধারণা পোষণ করেন, যেটা আপনি বলছিলেন, যে ধারণার ফলে তারা আসলে আর স্বতঃস্ফূর্তভাবে পরবর্তী সময়তে জীবনযাপন করতে পারেন। ইভেন আমার অভিজ্ঞতায় বলে যে ওই পরিবারের ছেলে মেয়েদের বিবাহ দেওয়ার ক্ষেত্রেও অনেক ধরনের কুসংস্কার, বাধা এবং রটনা সম্পর্কিত যে সামাজিক কুসংস্কারগুলো রয়েছে, সেগুলোর কারণে ওই পরিবার পুরোটাই আইসোলেটেড হয়ে যায়। ফলে এই রকম ভয় থেকেও মানুষ তার পরিবারের কোনো সদস্যের সুইসাইডাল কোনো ঘটনা ঘটলে সেটা তারা প্রকাশ করতে চায় না বা প্রকাশ করে না। এই বিষয়টি নিয়ে আসলে সামাজিকভাবে সবার সচেতন হওয়া উচিত, কারণ এতে আসলে তাদের কোনো দোষ নেই এবং তারা যে পরিমাণ গিল্ট, যে অপরাধ বোধ ধারণ করতে থাকে যে আমাদের পরিবারের এই সদস্যটিকে আমরা বাঁচাতে পারলাম না, কি করলাম আমরা,
এই এই অপরাধ বোধের আসলে কোনো সীমা নেই, তারা নিজেরাই সে অপরাধ বোধে থাকেন। ওই ভয়ের কারণে পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে আরও সংকুচিত হয়ে যান, আরও কুসংস্কারাচ্ছন্ন হয়ে যান এবং আরও গুটিয়ে যান। একদমই। আরেকটা একটা ছোট বিরতির সময় হয়ে এসেছে, তারপরে এসে আমরা বাকি অংশ নিয়ে কথা বলছি। দর্শক, আমরা একটা ছোট বিরতিতে যাব, এখন ফিরে এসে আবারও কথা হচ্ছে। ছোট্ট বিরতি নিয়ে ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে। আজ কথা হচ্ছে তরুণদের আত্মহনন প্রতিরোধ এই বিষয়ের উপর, আর কথা বলছেন ডক্টর মোহাম্মদ সেলিম চৌধুরী। পরিবারের কথা আমরা শুনলাম, যে পরিবারে আত্মহত্যার ঘটনা ঘটেছে তারা কিসের ভেতর দিয়ে যায়। এবার আমরা যদি একটু আসি যে যারা আত্মহত্যার পদক্ষেপ গ্রহণ করছেন তাদের দিকে যদি আমরা একটু তাকাই, একদিনে কি তারা আসলে ডিসিশন নিয়ে ফেলেন, নাকি অনেক দিন ধরে তারপর মানে ভেবে ভেবে তারপর তারা একটা সিদ্ধান্তে গিয়ে উপনীত হন? তারা কি কিউ দেন? ধন্যবাদ। আমরা আসলে এই বিষয়টা আমাদের বিজ্ঞানসম্মতভাবে জানা দরকার। অনেক গবেষণা হয়েছে এবং এই গবেষণাগুলো থেকে কিন্তু সুস্পষ্ট কতগুলো ধাপ নির্ধারিত হয়েছে। যেমন একজন ব্যক্তি যখনই আত্মহননের জায়গায় যায়, এই জায়গায় যেতে গেলে কিন্তু তাকে অনেকগুলো ধাপ পের হয়ে এসে যায়। যেমন প্রথমে তার মাথার ভিতরে অসহায়ত্ব বোধ আসে, যে হোপলেসনেস আসে, যে আমার আসলে আশা নাই, আমার দ্বারা কিছু হবে না, আই এম ওর্থলেস, আমার দ্বারা আমি কিছু পারবো না, আমার দ্বারা অসম্ভব, অর্থাৎ এরকম একটি আশাহীনতার মধ্যে দিয়ে সে যায়। সেটা ছোট কোনো ঘটনার কারণে হতে পারে। যেমন অনেক শিক্ষার্থী আমি এরকম পাই যে বাবা তার পছন্দনীয় একটি জিনিস কিনতে দেয় নাই, অথবা কোনো একটা পছন্দনীয় জিনিস জায়গায় নিয়ে যায় নাই, তাতেই সে মনে করেছে যে আমাকে কেউ ভালোবাসে না, সো আমার দ্বারা কিছু হবে না, কেউ আমাকে ভালোবাসবে না। অথবা আমি পরীক্ষায় একটু খারাপ করেছে কোনো একটি সাবজেক্টে, তখন সে মনে করে যে আমি তো আমার বাবা মার মান সম্মান নষ্ট করে দিলাম, আমার দ্বারা সম্ভব না, আমি বাবা মার যোগ্য সন্তান না। তাহলে এগুলো হচ্ছে তার ভিতরে একটি আশাহীনতা এবং ভবিষ্যৎ নিয়ে তার নেতিবাচক চিন্তার একটি ধারণা তৈরি হয় প্রথমে, বিভিন্ন ঘটনা প্রেক্ষাপটের কারণে। সেখানে হইতে পারে পরীক্ষা সম্পর্কিত, ভালোবাসা সম্পর্কিত, ঝগড়া, ভায়োলেন্স ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয় ধাপে সে কি করে, তার ভিতরে একটি ভাবনা আসে যে আমার মনে হয় পৃথিবীতে বেঁচে থেকে লাভ নেই। আমি বলবো যে প্রত্যেকটা ধাপে কিন্তু সে সংকেত দেয়। তৃতীয় ধাপ, সে পরিকল্পনা করতে থাকে তাহলে আমি আর পৃথিবীতে থাকবো না। চতুর্থ ধাপে সে পথ খোঁজে। পঞ্চম ধাপে সে অ্যাটেম্প নেয়। তাহলে এই যে 5টা ধাপের কথা আমি বললাম, প্রত্যেকটা ধাপেই কিন্তু আমার ওই তরুণ বা যেই ব্যক্তিটি সুইসাইডের চেষ্টাটা চালায়, প্রত্যেক ধাপেই কিন্তু সে কতগুলো সংকেত দেয়। যেমন আমি যদি বলি, প্রথম ধাপে সে আশাহীনতার কথা বলবে বা তার দ্বারা সম্ভব না এরকম কথা বলবে। দ্বিতীয় ধাপে সে যখন মাথার মধ্যে আসবে, আইডিয়েশন আসবে, তখন দেখা যাবে সংকেতগুলো, আমি বলছি সিমটমগুলো বা সাইন সিমটমগুলো, সে অতিরিক্ত কি করবে, মুড সুইং হবে। কখনো সে চুপ হয়ে যাবে, কখনো সে একটু হাইপার হয়ে যাবে, তো মুড সুইংয়ের জায়গায় যাবে। তৃতীয় ধাপে সে গুটিয়ে নেবে। আপনাদের এই দেখেন স্ক্রিনে যে ছবিটা দিয়ে দিয়েছে, যে এরকম গুটিয়ে রয়েছে, অর্থাৎ আইসোলেশন হয়ে সে নিজের মধ্যে চলে যাবে। এটাও কিন্তু সিমটম। চতুর্থ ধাপ, সে কি করবে, অনেক বেশি তার যেই বিলঙ্গিংগুলো রয়েছে সেগুলো সে মানুষের মধ্যে বিলিয়ে দেওয়ার চেষ্টা করবে। অ্যান্ড পঞ্চম ধাপে সে অ্যাটেম্পটে যাবে। তার মানে প্রত্যেকটা ধাপে কিন্তু সে সিমটম শো করে। এবং এগুলোকে যদি আমরা আমাদের পরিবারে যারা রয়েছেন, আমাদের বন্ধুবান্ধব যারা রয়েছেন, আমাদের শিক্ষক যারা রয়েছেন, অর্থাৎ ওই তরুণদের আশেপাশে যারা বিচরণ করেন, তারা যদি একটু সচেতন হন বা এইগুলো একটু জানেন, তাহলে কিন্তু প্রতিরোধ করা
সম্ভব। সুতরাং খুব মানে আসলে আমার খুব কাছ থেকে দেখা একটি অভিজ্ঞতা আমার খুব শেয়ার করতে ইচ্ছে করছে। আপনি যেরকম বলছিলেন, যে এতগুলো ধাপ বলছিলেন, সেই বাচ্চাটি একটি অ্যাডোলেসেন্ট বাচ্চা ছিল এবং কিছু কিউজ আসলেও শেয়ার করেছিল, কিন্তু তার চারপাশের মানুষ যারা ছিল তাদের পক্ষে মানে তাদের সেই জ্ঞান ছিল না যে এগুলো কিউ হতে পারে। বাচ্চাটি স্কুলে কিছু বুলির শিকার হতো, সেগুলো সে বাড়িতে এসে শেয়ার করত এবং সেই শেয়ারিংগুলো, হ্যাঁ, তার বাবা মা সেখানে পার্টিসিপেট করেছে, তারা সেই বুলি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আসলে সেটি বাচ্চার জন্য যথেষ্ট ছিল না। এবং বাচ্চাটি শেষ দিকে প্রায় কয়েক মাস স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল, আইসোলেশন হয়েছিল এবং ফাইনালি একটা দিন তো সে এই অ্যাটেম্পটা নিয়ে নিল। তো সে কিন্তু আসলে একদিনে নেয়নি, আপনি যেরকম বলছিলেন, অনেকগুলো দিন সে অপেক্ষা করেছে, সে সাহায্যের জন্য হাত বাড়িয়েও দিয়েছে, কিন্তু সাহায্য পর্যাপ্ত হয়নি বলে তার কাছে মনে হয়েছে। এবং আপনি এটা প্রত্যেকটা মানুষ, মানে এটা আমাদের একটি সহজাত প্রবণতা যে সবাই পৃথিবীতে বাঁচতে চায়, কিন্তু ওই পরিস্থিতিগুলো তাদেরকে এই ধাপের মধ্যে নিয়ে যায় এবং এই ধাপে যখনই কেউ একটু সহযোগিতা পায় সে কিন্তু ফিরে আসে। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি কেউ একবার বলে, মানে এমন আমি অনেক জায়গায় এটা পাই বা আমিও এটা গবেষণা থেকে এটা প্রমাণিত, যে যারা সুইসাইড করার অ্যাটেম্প নেয় তারা কিন্তু সুইসাইডের কথা বলে যে আমি মরে যাব, বাঁচতে চাই না, আমার মরে যেতে ইচ্ছে করছে, অথবা আমাকে আমি মরে যাই না কেন, মানে অনেকে এরকম বলে আমি মরে যাই না কেন, আল্লাহ বা সৃষ্টিকর্তা আমাকে তুলে নিয়ে যায় না কেন, এই ধরনের শব্দগুলো কিন্তু তারা বলে। তার মানে হচ্ছে এটা কিন্তু সে সাইন এবং সিমটম প্রদর্শন করলো। কিন্তু খুব আইরনিক ব্যাপার হচ্ছে যে এই কথাগুলোকে খুব লাইটলি নেওয়া হয়, তুচ্ছ করা হয়, হাসি তামাশা করা, ফলে সে দ্বিতীয় ধাপে চলে যায় এবং এই মানুষটাকে খুব দুর্বল হিসেবে পোর্ট্রে করা হয়। আই ক্যান রিমেম্বার যে আমি যে মানে বাচ্চাটির কথা বলেছি, সেই বাচ্চাটির মা খুব আফসোস করে বলছিল যে আমি তো আমার বাচ্চাকে এত দুর্বল করে গড়ে তুলিনি, বড় করিনি। তার মানে এটা একটা দুর্বলতা, সামাজিকভাবে এটাকে দুর্বলতা হিসেবে কাউন্ট করা হয়। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যারা সুইসাইড করে তারা কিন্তু অ্যাটেম্প নেয়। সুতরাং কেউ যদি একবার কোনো একটি অ্যাটেম্প নেয় তাহলে ধরে নিতে হবে তার রিস্ক অন্যদের চেয়ে অনেক বেশি। সুতরাং আমাদের ভাষায় আমরা দেখতে পাই কেউ যদি অ্যাটেম্প নেয় এবং অ্যাটেম্প নেওয়াটার পর ওইটা নিয়ে পরিবারের সকলে তাকে আরও বেশি সংকুচিত করে ফেলে, আরও বেশি তাকে লজ্জা দেওয়া বলি, গুটিয়ে রাখা বলি, তাকে আটকে রাখা বলি, এই কাজগুলো করে, রেদার দেন তাকে যদি কোনো মানসিক স্বাস্থ্যসেবা কর্মী অথবা তাকে সাপোর্ট দেয়া অথবা সামাজিকভাবে তাকে সমর্থন করা, এই কাজগুলো যদি তার সাথে করা হয় না, আরেকটা জিনিস কিন্তু ভিতরে থাকে। আমি যখন এই ফ্যামিলিগুলোকে দেখেছি, যারাই নিয়ে আসে তাদের বাচ্চাকে আত্মহত্যার চেষ্টা করেছিল, সেই পরিবারগুলোর ভেতরে ভীষণ অপরাধ বোধ থাকে, নিজেরা নিজেদেরকে খুব বলতে থাকে যে আমি কোথায় ভুল করে ফেললাম, এবং সেই প্রকাশটা না অপরাধ বোধ হিসেবে আসলে আসে না, একটা অ্যারোগেন্স হিসেবে আসে। তখন ওই অ্যারোগেন্সটা আপনি যেটা বলছেন এটা আমি বলবো যে পরোক্ষভাবে যে ওই অ্যাটেম্পটা নিয়েছিল তাকে আঙ্গুল দিয়ে দোষারোপ করে দেওয়া হয় যে তুমি আমার জীবনটাকে বিষিয়ে তুলছো, তুমি আমাদের জীবনটাকে বিষিয়ে তুলছো, তোমার দোষ, তুমি আবার কখনো কখনো এটাকে অনেকে, মানে আমাদের একটি খুবই নেতিবাচক শব্দ রয়েছে যেটা আমরা সবাই বলি সব জায়গায়, বলে নাটক করেছো, তুমি নাটক করেছো। ফলে ওইটাকে নিজের যে কষ্ট, নিজের যে ওর্থলেসনেস, আনইম্পর্টেন্স, আনলাভেবল যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে সে আরও বেশি কি করে ফেলে, নেগেটিভ জায়গায় নিয়ে যায়, আরও বেড়ে যায় তার দুঃখের জায়গা, সে পরবর্তীতে আরও বড়ভাবে অ্যাটেম্প নেওয়ার চেষ্টা করে।
এক্স্যাক্টলি, এই বিষয়টা নিয়ে আরো গভীরভাবে শুনবো আরেকটা বিরতির পর। দর্শক সঙ্গেই থাকুন, বিরতি নিয়ে এখনই ফিরছি। ফিরে এসেছি আবার ছোট্ট বিরতি নিয়ে। কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ সেলিম চৌধুরীর সাথে তরুণদের আত্মহনন প্রতিরোধ এই বিষয়ের উপর। সাইন অ্যান্ড সিমটমগুলো শুনছিলাম যে আত্মহত্যার কি কি আমরা বুঝতে পারবো, হ্যাঁ, কি কি দেখে আমরা বুঝতে পারবো। একটু যদি আমরা আসি যে কি কি কারণ আছে আসলে এই যে মানুষ আত্মহত্যার পদক্ষেপ গ্রহণ করে, কি কারণে তারা নেয়? আমরা সাধারণত দেখতে পাই যে এখন আমার একটু ভিন্ন পার্সপেক্টিভ আসতেছে, কিন্তু আমরা গত কিছুদিন আগ পর্যন্ত দেখতে পেয়েছি যে যখন কেউ তরুণীর দিকে যায়, অর্থাৎ অ্যাডোলেসেন্স হয়, সেই সময়ে তারা আত্মহত্যার প্রবণতা বা অ্যাটেম্পগুলো বেশি নেয়। আচ্ছা আচ্ছা। কিন্তু সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছি যে প্রি অ্যাডোলেসেন্স অর্থাৎ 9, 10, 11 এই সময়ে অনেক শিশু আত্মহত্যা মতো অ্যাটেম্প নিচ্ছে। সেটা আমাদের জন্য অ্যালার্মিং। আমরা সাধারণত দেখতে পাই যে যদি কেউ ছোট সময়ে অনেক অ্যাবিউসিভ এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যায়, তাহলে অ্যাডোলেসেন্সে এসে সে তার লাইফের যখন মিনিং খোঁজে, তখন সেই মিনিংটা সে দেখতে পায় না। দেন ওইটা থেকে সে আত্মহত্যার চিন্তা তার মাথার মধ্যে আসে বা আইডিয়েশন আসে। যদি ছোট সময়ে সে ফিল করে যে আই এম নট লাভেবল অথবা আই এম নট ইম্পর্টেন্ট, সেটা তাকে দাবিত করতে পারে। আর কখনো কখনো আমরা দেখতে পাই যদি সে ব্যর্থ হয়, পরপর অনেকগুলো অ্যাটেম্পটে ব্যর্থ হয়, লাইক পরীক্ষায় ব্যর্থ হওয়া, সম্পর্ক তৈরিতে ব্যর্থ হওয়া, সেটাও তাদেরকে সুইসাইডের দিকে দাবিত করে। কখনো কখনো দেখা যায় যদি সে কেউ প্রতিবন্ধকতার মধ্যে থাকে বা লো সেলফ এস্টিমের মধ্যে থাকে, সেইটার ফলেও তারা আত্মহত্যার প্রবণতার দিকে যায়। যদি অনেক বেশি বৈষম্যের মধ্যে দিয়ে যায়, তখনও সে আত্মহত্যার চিন্তা তার মাথার মধ্যে আসে। কখনো কখনো আমরা অনেক দেখতে পাই যারা মাদক গ্রহণ করেছে, বিশেষ করে গাঁজা জাতীয় মাদক আমরা যেটা বলি, এবং অন্যান্য মাদক গ্রহণের প্রতিক্রিয়া হিসেবেও কিন্তু আত্মহত্যার চিন্তা তার মাথার ভিতরে আসে। কারণ মাদক গ্রহণ করার ফলে তার যে সামাজিক মর্যাদা, পারিবারিক যে অসম্মান বোধ, তাকে যে হেয় করা, এইগুলোর কারণেও সে সুইসাইডের অ্যাটেম্পটের দিকে যায়। একই সাথে স্বাভাবিক বুদ্ধি তখন কাজ করে না, যেহেতু মাদকের মধ্যে দিয়ে সে যায়। কারণ তার মধ্যে মাদক গ্রহণ করার ফলে, অতিরিক্ত গ্রহণ করার ফলে বা দীর্ঘদিন গ্রহণ করার ফলে তার মধ্যে হ্যালুসিনেশন এর ঘটনাগুলো ঘটে। কখনো অডিটরি, কখনো ভিজুয়াল হ্যালুসিনেশন ঘটে, কথা শুনতে পায়। যেমন আমার একটা কেস আমি আপনার সাথে শেয়ার করতে পারি। সে দীর্ঘদিন ছোট্ট অ্যাডোলেসেন্স, সে অনেক দিন ধরে গাঁজা খাচ্ছে, পরিবার জানে না। সো তার ভিতরে এখন সে নিজে কথা শুনতে পায়, এবং কথা শোনার ফলে কখনো কখনো সে নিজেকে বলে তুই মরে যা, তুই হচ্ছে, তার ভিতর থেকে এটা আসে, আপনি জানেন it তার ভিতর থেকে এটা আসে যে তুই গাড়ির তলে পড়ে যা, অ্যাক্সিডেন্ট, গাড়ির নিচে পড়ে যা। তো এরকম অনেক কমেন্টের কারণে কিন্তু সে তারা সুইসাইডের অ্যাটেম্পটা নেয়। আমরা দেখতে পাই যে পরীক্ষা ফেইলুরিটি, ইউনিভার্সিটিতে অনেক সময় আমরা দেখতে পাই যে প্রত্যাশিত উচ্চতর জায়গায় ভর্তি না হইতে পারা। কারো কারো ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে দীর্ঘদিন বেকার থাকা, কারো কারো ক্ষেত্রে আর্থিক সমস্যা, কারো কারো ক্ষেত্রে আমরা দেখতে পাই যে হঠাৎ করে কোনো ধরনের লস হওয়া, সেটা হইতে পারে ইকোনমিক্যাল লস। কখনো কখনো দেখতে পাই যে খুব আপন, আমরা যেটা বলি খুব অ্যাটাচ কোনো মানুষ যদি তার কাছ থেকে সরে যায়, তখনও তার ভিতরে আত্মহত্যার প্রবণতা বা চিন্তাগুলো মাথায় আসে। তো এছাড়াও রিলেশনশিপ ব্রেকআপ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মাথায় রাখতে হবে আমাদের, যদি কারোর মধ্যে ডিপ্রেসিভ সিমটম দেখা দেয়, এবং চরম ডিপ্রেসিভ সিমটম এবং দীর্ঘদিন যদি ডিপ্রেসিভ সিমটম থাকে, তাহলেও সে সুইসাইডের দিকে যায় বা সুইসাইড অ্যাটেম্পটের দিকে যায়। সুতরাং এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। ড্রাগ এডিকশন বা ড্রাগ গ্রহণ করার প্রবণতা, বিষণ্ণতার সিমটম যদি থাকে, বিষণ্ণতা যখন ক্লিনিক্যাল লেভেলে থাকে, যদি কেউ খুব বেশিবার ফেইলুর হয়ে যায়, কারো যদি বিশেষ লস হয়ে যায়, কোনো ব্রেকআপ হয়, অ্যাটাচমেন্ট, কোনো পার্সন যদি মৃত্যুবরণ করেন অথবা চলে যান কোথাও, দীর্ঘ সময় ধরে কেউ যদি অ্যাবিউসিভ কোনো এক্সপিরিয়েন্সের মধ্যে থাকে বা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায়,
এই বিষয়গুলো, এবং আমরা অনেক সময় দেখতে পাই ফিমেলদের ক্ষেত্রে যারা জেন্ডার বেস ভায়োলেন্স হন, অর্থাৎ সেটা পারিবারিক সহিংসতা হতে পারে, হাজব্যান্ড কর্তৃক সহিংসতা, তাহলেও তাদের মধ্যে এই সুইসাইড করার প্রবণতা আমরা দেখতে পাই। আর বুলির ব্যাপারটাও যদি একটু আনেন। বুলি খুবই গুরুত্বপূর্ণ, যারা এই বুলি কিন্তু শুধু যে হ্যাঁ শিক্ষার্থীদের ক্ষেত্রেই হয় তা না, বুলি কিন্তু সমাজ থেকেও হয়, পরিবার থেকেও হয় অনেকভাবে। আমরা আসলে এখন এমন একটি সমাজে বসবাস করছি, আমি জানি না মানে প্রত্যেকটা বৈশিষ্ট্য নিয়ে বুলি করা হচ্ছে। কেউ যদি একটু হেলদি হয় তাহলেও তাকে তার হেলদিনেসটাকে নিয়ে বুলি করা হচ্ছে, কেউ যদি একটু স্লিম হয় সেটা নিয়ে বুলি করা হচ্ছে, কারো যদি গায়ের কালার অর্থাৎ রেসিজম নিয়ে বুলি করা হচ্ছে, হাইট নিয়ে বুলি করা হয়। মানে আমি আসলে খুঁজে পাই না যে মানুষ বুলির জন্য কোনো এক্সকিউজ লাগে না বলে মনে হয় আমার কাছে এখন মানুষ। আমি শিক্ষার্থীদের কাছ থেকে এরকম পাই। কেউ একটু ব্রাইট সেইটা নিয়েও বুলি করা হয়, কেউ রেজাল্ট ভালো করছে তাকেও বুলি করা হচ্ছে, কেউ রেজাল্ট খারাপ করছে তাকেও বুলি করা হচ্ছে, কেউ একটু কোনো একটি পরীক্ষায় তাৎক্ষণিক উত্তর দিতে পারে নাই তখনও তাকে বুলি করা হচ্ছে। লাইক তুমি হচ্ছে অটিস্টিক, কেউ বলা হচ্ছে তুমি হচ্ছে মোটকা, কেউ হচ্ছে তুমি হচ্ছে ইভেন আমি আশ্চর্য হই তাদেরকে বিভিন্ন ধরনের সবজির সাথে তুলনা করা হয়, তুলনা করে বুলি করা হয়, মানে একটা মেটাফরিক নাম দিয়ে দেওয়া হয়, লাইক বেগুন, পটল, লাইক আলু। এটা যে বলে সে হয়তো তামাশা করে বলে বা আনন্দ করে বলে, কিন্তু যাকে বলা হয় সে কিন্তু সেটা স্বাভাবিকভাবে নিতে পারে না, সেটা তাকে অনেক বেশি কষ্ট দেয়, হার্ট করে। এটা আসলে আমরা বুঝতে পারি না। একই সঙ্গে যদি আমরা একটু যে র্যাগিং এর জায়গাটা নিয়ে আসি, এটা বুলি, অ্যাকচুয়ালি দিস ইজ আ বুলি, আমি বুলি বলবো না, এটা বলবো আমি অ্যাবিউজ, হ্যাঁ, মানে বুলিরও আরো একটু ভায়োলেন্স। হ্যাঁ, আমাকে যদি বলা এটা আমি বলবো অ্যাবিউজ, ভায়োলেন্স। কারণটা হচ্ছে এটাও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে আত্মহত্যার একটা কারণ, অনেক অনেক কারণ, এবং অনেক শিক্ষার্থী এটাকে সহজেই নিতে পারেন। এবং আপনি সাথে আমি শেয়ার করতে চাই, আমার এরকম অনেক ক্লায়েন্ট আসেন যারা ওই ট্রমা থেকে বের হতেই পারে না, এবং তাদের পরবর্তী লাইফেও ওই ট্রমাটিক এক্সপিরিয়েন্সটা তাদেরকে কুড়ে কুড়ে খায় এবং পিটিএসডির মতো একটি জটিল মানসিক অসুস্থতার দিকে তাদেরকে নিয়ে যায়। তো সুতরাং এটা আমাদের দিকে সচেতন হওয়া দরকার যে এই বুলিং এবং র্যাগিংকে কীভাবে প্রতিরোধ করা যায়, সেই দিকে আমাদের সচেতন হওয়া দরকার। এবং এটা যদি করতে পারি তাহলে আমরা অনেক আত্মহত্যার ঘটনাকে আমরা সেভ করতে পারবো। দারুণ বলেছেন। তো এবার যদি আমরা একটু ফোকাসড হই যে আসলে আত্মহত্যা প্রতিরোধে অনেকগুলো স্টেক হোল্ডার কিন্তু পাওয়া গেল, শুধু পরিবারই না, সেখানে ব্যক্তি নিজে, তার চারপাশের মানুষ, সমাজ, তার শিক্ষা প্রতিষ্ঠান, কর্ম প্রতিষ্ঠান, এরা সবাই কিন্তু স্টেক হোল্ডার। তো এখানে আমরা যদি একটু ভাগ ভাগ করে আগাই যে কার কি ভূমিকা পালন করা প্রয়োজন। আমি যদি বলতে চাই যে আসলে পরিবার একটি বড় ভূমিকা পালন করবে, কারণ যেই মানুষটা এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায় সে আসলে পরিবারের মধ্যে থাকে প্রথম। ওই মানুষটা যদি যে সুইসাইড করে তার ক্ষেত্রে যদি আমি আসি, সে যদি বুঝতে পারে, তার যদি ওই ইনসাইট থাকে, তাহলে তো সে ওইটার মধ্যে যেতই না, রাইট? সুতরাং প্রথমে তাকে পরিবারের পক্ষ থেকে ওই সাইন অ্যান্ড সিমটমগুলো দেখে কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। এবং এটা আমি যদি কিউরেটিভ পার্সপেক্টিভে বলছি, আমি প্রিভেন্টিভ পার্সপেক্টিভ হয়তো পরে আপনার সাথে শেয়ার করছি। ওই সাইন অ্যান্ড সিমটমগুলো যদি দেখা যায় তাহলে দ্রুত তার সাথে ওপেন আপ হওয়া দরকার। তাকে আমি যেটা বলবো যে আনকন্ডিশনাল অ্যাকসেপ্টেন্স অ্যান্ড লাভ দিয়ে তার সাথে এই বিষয়টা নিয়ে কথা বলা দরকার যে আসলে তোমার ভিতরে কি হচ্ছে, আমরা তোমার জন্য কি করতে পারি, তোমার কোন জায়গায় অসুবিধা হচ্ছে, তোমার জন্য এখন আমরা কি কি পদক্ষেপ নিতে পারি। সো এই বিষয় নিয়ে তার সাথে খোলাসা করে এবং মনোযোগী হয়ে তার কথাগুলো শোনা দরকার, যেটা সবচেয়ে বড় একটি টুলস আত্মহত্যা প্রতিকারের বলা হয়। সুতরাং পরিবারের মানুষ যদি ওই ব্যক্তিটার কথাটা মনোযোগ সহকারে শোনে, এমপ্যাথেটিকলি সেই কথাটা শোনে, তাহলেই সেখান থেকে বের হয়ে আসা যায় 80% ক্ষেত্রে।
আচ্ছা, আরেকটা বিরতি আমাদের নিতে হবে, আমরা ফিরে এসে বাকি জায়গাগুলো শুনছি। দর্শক সঙ্গেই থাকুন, ছোট্ট বিরতি নিয়ে এখনই ফিরছি। আপনারা দেখছেন প্রমিসেস জানতে চাই। আজ কথা হচ্ছে তরুণদের আত্মহনন প্রতিরোধ, এই বিষয়ের উপর কথা বলছেন ডক্টর মোহাম্মদ সেলিম চৌধুরী। ডক্টর মোহাম্মদ সেলিম চৌধুরী, আমরা ছিলাম ওই জায়গাটিতে যে পরিবারকে একটি বড় ভূমিকা রাখতে হবে, এবং আপনি সেখানে বলেছেন যে আনকন্ডিশনাল লাভ নিয়ে অ্যাকচুয়ালি তাদের কথাগুলো শোনা। এবং আপনি বলতে বলতে আমার মাথায় একটা ডায়লগ আসছিল যে আমার কাছে একজন মা এসে বলেছেন যে আমার বাচ্চা মনে হয় এইগুলি করে অনেক বেশি আদর দিয়ে ফেলেছি সেজন্য। অ্যাকচুয়ালি ওই জায়গাগুলো থেকে বের হয়ে আসা, তাই তো বলতে চাইছেন, তাই না? যে নাটক করছে বা অতি আদরে লাই পেয়ে গেছে, সেই জায়গা থেকে বের হয়ে এসে খুব আনকন্ডিশনাল তার অবস্থানটা বুঝে কথাগুলো শুনতে হবে। এবং আমি অনেক কেস পেয়েছি যে কেউ এই সকল কথা বলেছে অথবা একবার অ্যাটেম্প নিয়েছে, কোনো কারণে ছোট একটা অ্যাটেম্প নিয়েছে, তারপর থেকে পরিবার তার সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছে। ইভেন তার সবচেয়ে পছন্দনীয় আপন মানুষ, সবচেয়ে অ্যাটাচ মানুষ মাও তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। তাহলে তার রিস্কটা কি বেড়ে গেল না? হ্যাঁ, বেড়ে গেল। সুতরাং পরিবারকে এই বিষয়ে সচেতন হইতে হবে যে আমার সন্তান বা আমার পরিবারের কোনো সদস্যের মধ্যে যদি, আমি ওই যে সাইন সিমটমগুলোর কথা বললাম, সে যদি হতাশার কথা বলে, সে যদি বলে যে আমি মরে যাব, তার যদি আইসোলেশনের প্রবণতা থাকে, তার যদি দেখা যাচ্ছে যে সে অনেক বেশি মুড সুইং হচ্ছে, তাহলেও তার সাথে কথা বলা দরকার, মনোযোগ সহকারে তার কথাগুলো শোনা দরকার। প্রয়োজনে তাকে যারা ভালোবাসে, পরিবারের অন্যান্য আত্মীয় স্বজন, তাদের সাথে সংযুক্ত করে দেওয়া দরকার। বিশেষ প্রয়োজনে মানসিক স্বাস্থ্যসেবা কর্মীদের সাথে যোগাযোগ করা দরকার। প্রয়োজনে তাকে অফার করা দরকার যে চলো তোমাকে একজন সাইকোলজিস্ট অথবা সাইকিয়াট্রিস্ট অথবা কাউন্সিলরের কাছে নিয়ে যাই, তুমি সেখানে গিয়ে সেই কথাগুলো বলো বা তোমার অভিজ্ঞতাগুলো শেয়ার করো। অনেকে কিন্তু আবার এটা করেও, মানে আমি আমার অনেক কেস পেয়েছি, যখন অ্যাডোলেসেন্স এরকম বলেছে তখন বাবা মা আমার কাছে নিয়ে এসেছেন, এসে বলছেন যে আমরা হয়তো বুঝতে পারছি না, মনে হয় আপনি বুঝতে পারবেন, এবং আমি সেখানে খুব ভালো ফল পেয়েছি। যেমন অনেক শিক্ষক আছেন যে ভীষণ রূঢ় ভাষা ব্যবহার করেন, বুলি যেটা বলছিলাম, যে ওইরকম কোনো নাম দিয়ে কিন্তু শিক্ষকরাও ডাকেন। আমার কিন্তু মনে আছে যে আমার ক্লাসেও শিক্ষক এরকম কোনো না কোনো নামে কাউকে ডাকতো, যেটা খুব হার্টফুল। যাকে ডাকছে সেই তার জন্য আসলে খুব মর্মান্তিক সেই অভিজ্ঞতাটি। এই জায়গাগুলো সম্পর্কে কি বলবেন? খুবই গুরুত্বপূর্ণ আমাদের মধ্যে। যদিও আমি বলবো যে সরকারের অনেকগুলো পদক্ষেপের কারণে শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক নির্যাতনটা অনেক অংশে বন্ধ হয়েছে, তবে কোনো জায়গায় আমরা মানসিক নির্যাতনটা দেখতে পাই। তবে সাম্প্রতিক যে সকল শিক্ষকগুলো জয়েন করছেন, আমি আপনাকে বলতে চাই যে ইয়াং যে সকল শিক্ষকগুলো জয়েন করছেন তারা কিন্তু এই ব্যাপারে অনেক সচেতন, এবং তারা অপেক্ষাকৃত ইতিবাচকভাবে শিক্ষার্থীদের সাথে আচরণ করছেন। কেউ যে বুলি করছেন আমি সেটা বলছি না, কিন্তু সেই ব্যাপারে আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ নেওয়া দরকার। অভিযোগ বক্স দরকার। আমি মনে করবো যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি একটা অভিযোগ বক্স থাকতো, যে তাদের কষ্টের কথা কি হচ্ছে, তারা কিভাবে হিউমিলিয়েশন হচ্ছে, এই ধরনের একটি সিস্টেম থাকাও দরকার। শিক্ষকদের শিক্ষা প্রদানের যে পারফরম্যান্স, সেটাও তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মনিটর করা উচিত। সেটা তো আরেকটি বিষয় আমি বলবো, কিন্তু শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের জায়গাটাতে আমার মনে হয়েছে যে এখনো অনেক কিছু করা দরকার। কারণ অনেক শিক্ষকরা সচেতন, আবার অনেক শিক্ষক সচেতন না, যেটা আমরা যে বাস্তবতার কথাটা বলেছিলাম। আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে অনেকগুলো প্রশিক্ষণ দেওয়া হচ্ছে অনলাইন এবং অফলাইন মানসিক স্বাস্থ্য সচেতনতার বিষয়ে। ইভেন আমি অনেক শিক্ষকদের কাছ থেকে ব্যক্তিগতভাবে ফোন পাই যে তারা বলেন যে আপনি আমাদের স্কুলে এসে একটু মানসিক স্বাস্থ্য বিষয়ে প্রোগ্রাম করে দিয়ে যান, কারণ আমাদের শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার কথা তারা বলে অনেকে, সুতরাং আপনি একটু এসে করে দিয়ে যান। ফলে এখন কিন্তু অনেক শিক্ষকরা সচেতন, অনেক শিক্ষা প্রতিষ্ঠানও সচেতন,
আমি বলবো এই সচেতনতাটা আরও বেশি দরকার, যাতে করে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমেও শিক্ষার্থীদেরকে এই আত্মহত্যা প্রতিরোধ এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতায় যথেষ্ট অবদান রাখতে পারি। চমৎকার বলেছেন। তো এই তো গেল যাদের ক্ষেত্রে এরকম আত্মহত্যার সিমটম দেখা যাচ্ছে, তাদের সাথে কি করা যাবে? আমরা কি এমন কিছু করতে পারি না যেটাতে কারো কখনো মনেই হবে না আমাদের আত্মহত্যা করা উচিত? অনেক অনেক ধন্যবাদ। আসলে যেই ব্যক্তিটা আত্মহত্যা করছে সে যেই সিস্টেমে থাকছে, আপনি জানেন যে আমাদের ইকোলজিক্যাল যে সিস্টেমটা রয়েছে সেই সিস্টেমে আমরা প্রত্যেকেই কিন্তু একজন মানুষকে ইতিবাচকভাবে গড়ে তুলতে সহায়তা করতে পারি। যেমন পরিবার যেরকম পারে শিক্ষার্থীর সাথে বা ওই শিশুটার সাথে ইতিবাচকভাবে আচরণ করতে, একটি সোসাইটি পারে, তার আত্মীয় স্বজনরা পারে, শিক্ষা প্রতিষ্ঠান পারে, রাষ্ট্রীয় আইন সিস্টেম পারে। সবাই মিলে যদি আমরা মানুষের সাথে ইতিবাচকভাবে আচরণ করি, তাকে প্রশংসা করি, তাকে ভ্যালু দেই, ইম্পর্টেন্স দেই যে ইউ আর ইম্পর্টেন্ট, ইউ আর এ কি বলবো এঞ্জেল ফর আস, ইউ আর এ অ্যাসেট ফর আস, এইরকম যদি সেন্স আমরা প্রত্যেকটা শিশুকে দিতে পারি, রেসপেক্ট করতে পারি, তাদের কথাগুলো শুনতে পারি, তাদের দক্ষতা বিকাশের আমার যে প্রয়োজনীয় উপকরণগুলো রয়েছে সেগুলো দিতে পারি, তাদেরকে যদি প্রকৃতির সাথে সম্পর্ক বৃদ্ধি করাইতে পারি, আপনি তাহলে দেখা যাবে যে আমরা এরকম মানুষ তৈরি করে দিতে পারি। এবং যেখানে ভায়োলেন্স থাকবে না, যেখানে বুলিং থাকবে না, যেখানে প্রত্যেকটা শিশু জন্মের পর দিন থেকে ভ্যালুড হবে, সন্তুষ্টি পাবে। আমরা সাধারণত মনে করি যে অর্থনৈতিক বুঝি সকল সন্তুষ্টির জায়গা, কিন্তু আসলে এটা কিন্তু ভুল ধারণা। মানুষকে যদি আমরা হ্যাপি করতে চাই তাহলে আমাদের মুখ খুবই গুরুত্বপূর্ণ, আমাদের নন ভার্বাল বিহেভিয়ার গুরুত্বপূর্ণ, এবং আমাদের মানসিকতা খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি একটি শিশুকে প্রতিদিন বলি ইউ আর এ গুড বয়, ইউ আর এ নাইস বয়, ইউ আর এক্সেলেন্ট বয়, ইউ আর উই আর প্রাউড ফর ইউ, ইউ ডু এক্সেলেন্ট জব, অর্থাৎ এই যে এই প্রশংসাগুলো ইতিবাচকগুলো যদি তাকে বলা যায় এবং সবাই মিলে যদি আমরা বলতে পারি, শিশুরা ভুল করবে, সেই ভুলটাকে যদি আমরা ক্ষমার চোখে দেখি, তাকে সংশোধনের জায়গায় নিয়ে যাই, তাহলে আপনার যে স্বপ্ন এবং আমার যে স্বপ্ন সেটা আমরা দেখতে পাবো। সুতরাং এক্ষেত্রে আমি বলবো মিডিয়ারও একটি বড় রোল রয়েছে। মিডিয়া যদি এই ব্যাপারে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেয় যে আমাদের প্রত্যেকটা শিশু আমাদের কাছে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা শিশুকে কীভাবে রেসপেক্ট করতে হবে, ভ্যালু দিতে হবে, ইম্পর্টেন্স দিতে হবে, তাকে কেয়ার করতে হবে, তাহলে দেখা যাবে যে ওখান থেকেও মানুষ অনেক কিছু লার্ন করতে পারবে এবং তাদের সেলফ এস্টিমও বেড়ে উঠবে, যেখানে তাদের আত্মহত্যা করতে ইচ্ছা হবে না, পৃথিবীটাকেই সে তার চমৎকার একটি জায়গা মনে করবে, আনন্দের জায়গা এবং তার নিজস্ব একটি জায়গা বলে মনে করবে। অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ সেলিম চৌধুরী। আশা করি আজকের দর্শকদের অনেক উপকার হয়েছে। সময় একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আজকে আমরা শেষ করব। এখন আপনাকে ধন্যবাদ এবং বাংলা টিভিকেও ধন্যবাদ এই ধরনের একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য। আমাদের প্রত্যেকটা মানুষের জীবন অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ভ্যালুয়েবল। আমরা সবাইকেই আমাদের কাছে রাখতে চাই, কাউকে আমরা কোনো অপমৃত্যু বা আত্মহননের জায়গায় দেখতে চাই না। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আমরা শেষ করব আমাদের এই আয়োজন। আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের আলোচনা এবং আগামী পর্বেও আমাদের সাথেই থাকবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।